দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা আচ্ছা, আমি কি লাস্ট দিনের ক্লাসের রেকর্ডিংটা আপলোড করেছিলাম? মানে কালকের ক্লাসের একটু দেখে বলো তো। হর্ষিত, যদি হাতের সামনে মোবাইল থাকে চট করে একটু দেখে বলো তো কালকের ক্লাসে মানে কালকের ক্লাসটা আপলোড করেছি কি না। বলছি স্যার। হ্যাঁ স্যার, এখানে যা দেখছি তাতে তো চালিয়েছে, মানে হ্যাঁ আপলোড করেছি। ওকে, ফাইন। হ্যাঁ, 15/1/2022, ওকে। ও, আচ্ছা, কালকে আমরা একটা টপিক বলছিলাম যে ওটা আজকে কন্টিনিউ করবো। কালকে আমরা বন হেভার সাইকেলটা দেখেছিলাম। আরও কিভাবে ওই হেস্ট লটাকে কাজে লাগিয়ে সামস করা হয় তার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাকে বলেছে ক্যালকুলেট করতে বন্ড এনথ্যালপি অফ CH4। তো CH4-এ কি আছে জানি, সেটা হচ্ছে সি আর চারটে এইচ আছে। ঠিক আছে, তাহলে এখানে চারটে সিএইচ বন্ড আছে। হুম, তো চারটে সিএইচ বন্ড মানে হচ্ছে চারটে বন্ড ফর্ম করেছে, চারটে এনার্জি বেরিয়েছে এবং চারটে ইকুয়াল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 4 বন্ড এনথালপি অফ 1 CH বন্ড, এটা হচ্ছে টোটাল বন্ড এনথালপির মানে, টোটাল বন্ড এনথালপি, and that means also uh, formation enthalpy of CH4, formation enthalpy of CH4। তাহলে একটা বন্ডের ভ্যালুটা কত? তাহলে 1 CH বন্ড এনথ্যালপি equals to 1/4 into delta FH of CH4। আমি যদি টোটালটার ফরমেশন এনথালপি বার করতে পারি, যেটা ডেল্টা FH বলে ডিজিগনেট করা হয়, তাকে যদি 4 দিয়ে ডিভাইড করতে পারি, সো দ্যাট উইল গিভ আস দ্য বন্ড এনথালপি অফ each CH bond. So how can we get that? For that we need to write an equation of which we from which we can calculate what is the total enthalpy of the reaction, that is C plus 4H equals to CH4 plus delta FH। এই ডেল্টা FH-টাকে যদি আমি বার করতে পারি, তাহলেই আমি 1/4 করে আমি প্রত্যেকটা বন্ডের এনথালপি বার করতে পারবো। But how can I determine what is the delta FH of the reaction? So there are two ways. Number A, কালকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডেল্টা FH না বলে ডেল্টা RH বলা ভালো। তো একটা উপায় হচ্ছে যে ডেল্টা RH ইকুয়ালস টু প্রোডাক্টের ডেল্টা FH, ডেল্টা FH অফ CH4
মাইনাস সাবস্ট্রেটের ডেল্টা FH of C plus 4 into delta FH of H, এই ভ্যালুটা করে একটা বার করা যেতে পারে। আরেকটা হচ্ছে ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন ইউজ করে এই ডেল্টা RH টা বার করা যেতে পারে। রেদার আমরা এটাকে ডেল্টা FH না বলে ডেল্টা RHও বলতে পারি, রিয়াকশন হিট যেহেতু রিয়াকশন নিয়েই কথা। এটাকে ফর আওয়ার বেনিফিট reaction enthalpy delta RH from C and 4H, এভাবে ধর আমি কথা বলতে পারি। তাহলে একটা উপায় হচ্ছে এইটা, যেখানে আমার ফরমেশন এনথালপি লিস্ট আছে, সেই ফরমেশন এনথালপিগুলোকে আমি অ্যাড সাবস্ট্রাক্ট মাল্টিপ্লাই করে একটা ভ্যালুতে পৌঁছাতে পারি, করে সেটাকে 4 দিয়ে ভাগ করে দিতে পারি, 1/4 ডেল্টা RH অফ CH4। তো এটা কত আছে, আমরা যদি লিস্টের দিকে তাকাই তাহলে এই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে -75 কিলোজুল পার মোল। আর 1 মোলই আছে তাই মাল্টিপ্লাইড বাই 1, হোল সাবস্ট্রাক্টিং 717 and 4 into, যেহেতু অ্যাটমিক কার্বন মানে এন্ডোথার্মিক, কালকেই বলছিলাম যে যেগুলো পজিটিভ হয় সেগুলো কখন পজিটিভ হয়, অ্যাটম যখন তৈরি হয় তখন, এলিমেন্টের অ্যাটম। 4 into ওভারের টেবিলে হবে 218। এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে -75, এটা হচ্ছে মাইনাস কত হচ্ছে 717 প্লাস 872 -75 minus 1589 minus 1664। তাহলে 1/4 into delta RH equals to BE of CH equals to 1/4 into -1664, that is -416। তার মানে একটা CH বন্ড তৈরি হলে এত কিলোজুল এনার্জি রিলিজ হয়। এটা হচ্ছে আমার বন্ড এনথালপি ক্যালকুলেশন, এটা একটা। আর নাম্বার 2, বাই দ্য রুল অফ হেস ল, বাই হেস ল। তাহলে আমার টোটাল ইকুয়েশনটা কি? টোটাল ইকুয়েশনটা হচ্ছে C plus 4H goes to form CH4। এটার আমার ডেল্টা RH-টা চাই। আমাকে কি কি দিতে হবে, বা আমাকে কি কি দিয়েছে দাদা? আমাকে দিয়েছে নাম্বার 1 C plus O2, CO2। C অবভিয়াসলি সলিড স্টেটে আছে, কারণ C এর ন্যাচারাল স্টেট সলিড। আর O2 অবভিয়াসলি গ্যাসিয়াস স্টেটে আছে, O2 ন্যাচারাল স্টেট গ্যাসিয়াস। CO2 প্লাস এখানে আমাকে বলছে 394 কিলোজুল এনার্জি তৈরি হচ্ছে। এটা একটা ইকুয়েশন। নাম্বার 2 ইকুয়েশন হচ্ছে H2, যেটা কিনা গ্যাসিয়াস স্টেটে আছে, তার সঙ্গে হাফ O2 H2O
প্লাস 286 কিলোজুল। আরেকটা দিয়েছে CH4 that is also in gaseous state plus 2O2 goes to form H2O লিকুইডে। স্টেটগুলো মেনশন করতে হবে কারণ স্টেট চেঞ্জেরও একটা এনথালপি আছে। এটা হচ্ছে CO2 plus 2H2O, CO2 in gaseous state and H2O also in H2O in liquid state plus 891 kilojoule. Number 4, C সলিড থেকে একটা হিট অ্যাবজর্ব করে 717, C গ্যাস হয়েছে মানে অ্যাটমিক কার্বন হয়েছে। আর নাম্বার 5, H2 মলিকিউল থেকে যেটা কিনা গ্যাসিয়াসেই ছিল সেটা 436 কিলোজুল এনার্জি অ্যাবজর্ব করে 2H অ্যাটমে কনভার্ট হয়েছে গ্যাসিয়াস স্টেটেই। So these are the 5 equations they have given with energies. All are in kilojoule. I need to find the above one. এখানে কার্বনটাও অ্যাটমিক স্টেটে আছে মানে গ্যাসিয়াস স্টেট, আর হাইড্রোজেনটাও অ্যাটমিক স্টেটে আছে গ্যাসিয়াস স্টেট। CH4 তো একটা গ্যাস, ওটা গ্যাসিয়াস স্টেটেই পাওয়া যাবে। So according to Hess law, I need to rearrange the 5 to get final total as above. So my final reaction I know, the result I know, I need to fill in the blank in such a way so that my total comes like this. তাহলে আমি যত এনার্জি রাইট হ্যান্ড সাইডে টোটালে পাবো সেটাই আমার ডেল্টা এইচ আর এর সঙ্গে ডেল্টা আর এইচ এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে রুলটা কি? রুলটা হচ্ছে যেটা যে সাইডে আছে সেটাকে সেই সাইডে লেখো। একটাই রুল, মেইনটেইন দ্য সাইড ব্যালেন্সড। মেইনটেইন দ্য সাইড ব্যালেন্স। সাইড ব্যালেন্স মানে in main equation carbon is on left side, gaseous carbon, and hydrogen is also left side, gaseous hydrogen, hydrogen atom. So keep those hydrogen atom on the left side, and CH4 gaseous CH4 is on right side. So keep CH4 on the right side, but this should go to the right, this should go to the left, and this should go to the left, so that we can add. ঠিক আছে? তো মেইনটেইন দ্য সাইড ব্যালেন্স হচ্ছে রুল 1, আর রুল 2 হচ্ছে মাল্টিপ্লাই হোয়েন এভার নেসেসারি, মাল্টিপ্লাই অর ডিভাইড উইথ হোল নাম্বার, মাল্টিপ্লাই অর ডিভাইড wherever necessary to balance stoichiometrically. What does it mean? It means যে তোমার ফাইনাল ইকুয়েশন এখানে 4H আছে আর এই ইকুয়েশন তোমার 2H আছে, তাহলে এটাকে যখন তুমি মাল্টিপ্লাই মানে ইউজ করবে তখন এটা টোয়াইস মাল্টিপ্লাই বাই 2 করে লেখো, মাল্টিপ্লাইড বাই 2 so that it also looks like 4H. So how can we achieve that? By careful placement of the equations. Like start from the last one. 2H must be on left side, but here 2H is on the right side. So write it reverse.
2H, which is in gaseous state, goes to form H2 plus 436. But remember, our required 4H, so multiply it by 2. So what you are getting? 4H in gaseous form goes to form 2H2, which is also in gaseous state. I have forgotten to mention that in the previous one. আগেরটাতে ভুলে গেছি, তাহলে এটাতে লিখবো না তা নয়। প্লাস 436 এর ডবল 872. Forget about unit for right now, just for right now. তাহলে 4H obtained. Now it's time for carbon. So this one is this one. So simply write it reverse. C gaseous is actually C solid plus 717. Okay, fine, no need to multiply. So I keep this. So I am keeping this and this, not this one, because this has transformed into this one. Third, CH4 রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে ঘুরিয়ে দেখো। CO2 plus 2H2O, CO2 is in gaseous state, CO2 is in gaseous state plus 2H2O in liquid state goes to form CH4 in gaseous state and 2O2 in liquid state, 2O2 in gaseous state. Also, there was an energy on the left hand side, 891 kilojoule. So, squeeze 891 kilojoule on left hand side. Like this. $891. অথবা তুমি ওই সাইডও লিখতে পারো মাইনাস করে, বাট থাক, এই অবস্থায় থাক। উইল টেক কেয়ার অফ ইট ল্যাটার, নো নিড টু কমপ্লিকেট ইট। তাহলে CH4 আমি পেয়ে গেলাম জাস্ট ঘুরিয়ে লিখে, কিন্তু এখানে কিছু নুইসেন্স তৈরি হয়েছে। নুইসেন্স, দিজ আর দ্য নুইসেন্স। উই হ্যাভ নট seen that in the main equation. This one is nuisance, these two are nuisance. We must eliminate these ones. তার জন্যই আমাকে ফার্স্ট দুটো ইকুয়েশন দিয়েছে। সো হাউ টু অ্যাচিভ দ্যাট, সেটা হচ্ছে রুল নাম্বার 3, ক্যান্সেল দ্য নুইসেন্স cancel extra substrate slash product accordingly. যেমন এখানে একটা H2 পাওয়া গেছে এক্সট্রা, তাহলে আমি একটা H2 ইকুয়েশন লিখবো, না দুটো H2 পাওয়া গেছে এক্সট্রা, তাহলে আমি এখানে দুটো H2 ইকুয়েশন লিখবো। তাহলে এইটাকে আমি প্রপারলি লিখবো, H2 কে লেফট হ্যান্ড সাইডে রেখে H2 plus half O2 goes to form H2O liquid, O2 is in gaseous state, H2 in gaseous state, and also it is releasing 286 kilojoule energy, 286. But I have requirement of cancellation of 2H2, so multiply it by 2. তো এটাকে আমরা বাতিল করলাম, মাল্টিপ্লাইড বাই 2 করে এটাকে ট্রান্সফার করলাম পরের লাইনে। এটা ক্যান্সেল, এটা নিতে পারবো না, এটা টুয়াইস করে নিতে হচ্ছে। 2H2 gaseous state plus O2 gaseous state goes to form 2H2O in liquid state
plus twice into 286, that means 572 on right hand side. Very good number. So I can see hydrogen is eliminated. Also I can see water is also eliminated. This nuisance is also has been, these two nuisance has been cancelled out. So only one thing is left, that is carbon dioxide and carbon. তবে এই কার্বনের ফার্স্ট ইকুয়েশনটা লিখে ফেলি যেমন আছে তেমন। তাহলে এই ইকুয়েশন নেওয়ার পর লাস্টে কার্বন ইকুয়েশনটি সি প্লাস ও টু, সি সলিড, ও টু গ্যাস, CO2 plus 394 kilojoule. This is also gas. So obviously তুমি দেখতে পাচ্ছ এই CO2টা আর এই কার্বনটা এটাও আমার ক্যান্সেল হয়ে গেল। আরেকটা জিনিস সাথে সাথে ক্যান্সেল হয়েছে, যেটা আমরা খেয়ালই করিনি, সেটা হচ্ছে এই O2টা। এই 2O2টা কিন্তু এই O2 আর এই O2 দিয়ে ক্যান্সেলড। তাই যেগুলো সার্কেল করেছি সেগুলো ক্যান্সেল করে দিই। H2 H2 সঙ্গে ক্যান্সেল, সির সঙ্গে ক্যান্সেল, CO2 সঙ্গে ক্যান্সেল, 2H2O সঙ্গে ক্যান্সেল, O2 সঙ্গে ক্যান্সেল। আর তো কিছু বাকি নেই। এই লাইনগুলো তো আমি আগেই ক্যান্সেল করে দিয়েছি। These lines are meaningless, কারণ এগুলোকে অলরেডি মাল্টিপ্লাইড বাই 2 করে দিয়েছি। সুতরাং এই লাইনের জিনিসপত্র দেখলেও সেটা আমি আনদেখা করব। তা হোয়াট ম্যাটার্স? only this one mattered, and this one mattered, nothing else, and the energies. So this okay, this okay, and this okay. 4H yes, C yes, all are in gaseous state yes, CH4 in yes, all is gaseous state yes. So what is the value of energies? That is 872 plus 717 plus 572 plus 394. আমি কোন এনার্জি ভুল সাইডে রাখলাম? এক মিনিট। না, কোনো এনার্জি ভুল সাইডে রাখিনি, সবই ঠিকঠাকই রেখেছি। তাহলে এটা হচ্ছে 872 717 মাইনাস একটাই মাইনাস 891 আবার প্লাস 572 প্লাস 394, that is delta RH. so delta RH equals to, একটা ব্র্যাকেটের মধ্যে সমস্ত প্লাসগুলোকে ঢুকিয়ে নাও, 872 717 572 394, আর একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাসটাকে ঢুকিয়ে নাও, 891। ক্যালকুলেট করলে তুমি 4 2 6 6 7 6 2 8, হাতে সাথে 15 5, হাতে রইল 1, 9 1 10, সাথে 17, 1 18, সাথে 25 5, হাতে রইল 2, 3 2 5, 5 10, সাথে 17 8 25 25 55 minus 891, or তুমি সেটা দিতে পারো 25 64 minus 900। মানে আমি এখানে বোথ সাইডে 9 করে অ্যাড করে দিলাম, সাবস্ট্রাকশন সুবিধা হয়। so that gives you 1664। ও বাবা, এটা তো ঠিক আগের অ্যান্সারটাই।
Yes, 1664. So this is 1664. So 1/4 delta RH equals to 1/4 into 1664 416. বোঝা গেল how to do these sums from this chapter. These three are key to do this kind of sums. এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম এরকম সামসই আছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, 1 মিনিট। এই পেজে রেখে দিলাম। এই একটাই টপিক আছে এই পোর্শনে, এটাই এখানে থাক। ওকে, আচ্ছা, লাস্ট টপিক, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। এইটা টু সেভ আওয়ার টাইম আমি একটু আমাদের অন্য ক্লাসের পোর্শনটা থেকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা বোঝা নিয়ে কথা। আচ্ছা, সেকেন্ড ল। আচ্ছা, সেকেন্ড ল করার আগে ফার্স্ট লয়ের একটা ফ্ল আছে, সেই ফার্স্ট লয়ের একটু ফ্লটা বলে নিই। সেই ফার্স্ট লয়ের ফ্লটা কি? ফার্স্ট লয়ের সব থেকে বড় ফ্ল হচ্ছে ফার্স্ট ল সব বলতে পারে, একটা জিনিস বলতে পারে না, সেটা হচ্ছে কখন কোন রিয়াকশনটা হবে আর কখন কোন রিয়াকশনটা হবে না। ঠিক আছে? কোন রিয়াকশনে কতটা এনার্জি অ্যাবজর্ব হবে, কোনটা এক্সোথার্মিক হবে, কোনটা এন্ডোথার্মিক হবে, এই হিসেবটা বলতে পারছে। কিন্তু এটা বলতে পারছে না সেটা হচ্ছে যে কতটা রিয়াকশন, কতটা এনার্জি অ্যাবজর্ব হবে আর কতটা এনার্জি অ্যাবজর্ব হচ্ছে না। ফর দ্যাট উই রিকোয়ার টু আন্ডারস্ট্যান্ড স্পন্টেনিটি। এবার এইখানে আমাদের নিজেদের ওপর একটু রিফ্লেক্ট করতে হবে। আমাদের যদি কোনো কাজ করতে বলা হয়, আমাদের কিন্তু কাজটা করতে ভালো লাগে না, যদি সেই কাজটা আমাদের মনের মতো না হয়। এই ঘুম থেকে ওঠ, তাও একটু আর 5 মিনিট ঘুমিয়ে নি। এই ঘুম থেকে ওঠ, এই স্কুল যাবি তো, স্কুল আছে তো, 5 মিনিট 5 মিনিট, 5 মিনিট 5 মিনিট। কিরে পড়াশোনা করছিস না? দূর, ভাল লাগছে না। কি সারাদিন বিছানার মধ্যে শুয়ে আছিস? এই হোমওয়ার্কগুলো কে করবে? দূর, লেজি। আমরা সবাই লেজি। মজার কথা কি জানো, আমাদের নেচারও তাই। আমাদের নেচার বলতে হিউম্যান বিইংয়ের নেচারের কথা বলছি না, নেচারে যা রিয়াকশন হয় সবাই কিন্তু একটাই অবজেক্টিভে রিয়াকশনটা করে, দে আর ট্রাইং টু বি লেজি। কিন্তু একটা কথা ভেবে দেখো, এই লেজিনেসটা কোথায় উড়ে যায় যদি কাজটা পছন্দ মতো হয়।
এই ঠাকুর দেখতে যাবি? হ্যাঁ চ চ চ। এই সিনেমা দেখতে যাবি? হ্যাঁ চ চ চ। এই খেতে যাবি? এই চ চ চ। এই পার্টি করবি? চ চ চ। এ কি এই সময় তো লেজিনেস আর নেই। পড়াচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। এই সময় লেজিনেস তো নেই। কি হয়ে গেল? না সব ক্রেজি। ক্রেজি কি আরে, ঠিক আছে? তো নেচারের মধ্যে এটাও আছে। তো নেচারের সমস্ত জিনিস আইদার লেজি হতে চায় নয়তো ক্রেজি হতে চায়। ফর এক্সাম্পল, লিকুইড আয়রন আর লিকুইড অক্সিজেনকে রেখে দিয়েছো রুম টেম্পারেচারে। লিকুইড আয়রনটা কি করবে বলতো? সৃষ্টি, সৃষ্টি, হ্যাঁ হ্যাঁ স্যার বলো। লিকুইড আয়রন আর লিকুইড অক্সিজেন তুমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছো। লিকুইড আয়রনটা কি করবে? লিকুইড আয়রনটা কি অবস্থা হবে? রুম টেম্পারেচারে তুমি লিকুইড আয়রন আর লিকুইড অক্সিজেন রেখে দাও, লিকুইড আয়রনটা কি অবস্থা হবে? হ্যালো, কথা কি কেটে কেটে যাচ্ছে? হর্ষিত, হ্যাঁ বলছি লিকুইড আয়রন আর লিকুইড অক্সিজেনকে যদি তুমি রুম টেম্পারেচারে রেখে দাও, ঠিক আছে? লিকুইড আয়রন আর লিকুইড অক্সিজেনকে যদি তুমি রুম টেম্পারেচারে রেখে দাও, লিকুইড অক্সিজেন আয়রনটার কি অবস্থা হবে? লিকুইড আয়রন আবার রাস্ট করে যাবে। লিকুইড আয়রন, আয়রনকে ওয়াটারে চুবিয়ে বলিনি, লিকুইড আয়রন। লিকুইড আয়রন রুম টেম্পারেচারে লিকুইডই থাকবে। তোমার বাড়িতে সলিড হয়ে যাবে। এক্স্যাক্টলি, সলিড হওয়া মানে কি? বন্ড তৈরি করা। বন্ড তৈরি করা আমি লেজি, লিকুইড আয়রনটা লেজি হতে চাইছে, ঠিক আছে? কিন্তু লিকুইড অক্সিজেনটা, লিকুইড অক্সিজেন কি সলিড হতে চাইবে রুম টেম্পারেচারে? আমি দিইনি কি জানি ভাত দিও তা লিকুইড অক্সিজেন কি হবে? ডিমের কিছুই নেই, ডিমের কুসুম ডিম। একটু কষিয়েছি শুধু। ডিমের কুসুম ডিম এত মানে লবণ পোড়া। লিকুইড অক্সিজেনটা কি হবে? এটা কি হবে তো? ও ভাজা করে দাও মানে। কি করে ভাজবো? পিস করে দাও। কি বলো তো? এই লঙ্কা দিয়ে কেটে ইয়ে করে পিস পিস করে দাও। এক মিনিট। এবার যদি লিকুইড অক্সিজেনটা কি অবস্থা হবে রুম টেম্পারেচারে রাখলে? করতে দিদির কি অবস্থা শরীরটা। গ্যাস হয়ে যাবে। দ্যাট ইজ বিং ক্রেজি। ওকে একটা বন্ডের মধ্যে রেখেছিলাম, ও সব বন্ড ফন্ড ভেঙে ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ বিং ক্রেজি। কিন্তু এই লিকুইড অক্সিজেন, লিকুইড আয়রনকেই যদি আমি -250°C রাখি, মানে অ্যাবসলিউট জিরো থেকে মাত্র 23°C উপরে, 23 কেলভিন, -250°C, দুজনেই সলিড হয়ে যাচ্ছে, দুজনেই লেজি হয়ে যাচ্ছে। আবার যদি এটাকেই 2300°C রাখি, বয়লিং পয়েন্ট, ওয়াটারের ফ্রিজিং পয়েন্টের থেকে 2300 ওপরে, তাহলে দুজনেই গ্যাস হয়ে যাবে, দুজনেই ক্রেজি হয়ে যাচ্ছে। তারপরে কি পুরো ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করছে সারাউন্ডিংসের উপর, ডিপেন্ড করছে কন্ডিশনের উপর। আমরা যেমন কন্ডিশন পাই তেমন আমাদের বিহেভিয়ার হয়। যে কাজটা করতে আমার একদমই ভাল লাগছিল না, কেউ যদি বলে যে এই কাজটার মধ্যে কিছু একটা পাওয়া যাবে বা একটা কিছু একটা না, মানে এই কাজটা না করলে কিছু একটা ক্ষতি হয়ে যাবে, আমরা সাথে সাথে সেই কাজটা করে ফেলি। গ্রিড or threat, fear. We are motivated by greed and fear. আমরা এটাকে ভালোভাবে বলি রিওয়ার্ড আর পানিশমেন্ট। আসল ব্যাপারটা হচ্ছে গ্রিড অ্যান্ড ফিয়ার। পড়াশোনা করো, পড়াশোনা করো, নাম্বার পাবে, ভালো জব পাবে।
অথবা পড়াশোনা না করো, ফেল করে যাবে। আমার একটা স্টুডেন্ট ছিল অর্পিতা, ও ক্লাস 10 পর্যন্ত আমার কাছে পড়েছে। হ্যাঁ, এবার কি বলতো? এটা বলে, ও, এরকম। আমি এরকম বলিনি। এটা বলে, তো ওর বাড়িতে ওর মা কন্টিনিউসলি ওকে থ্রেটে রাখতো, তুই যদি ফেল করিস না একবার, তুই একবার ফেল করিস, ভাবো ক্লাস 9-এ পড়ে তখনই, যদি একবার ফেল করিস বিয়ে দিয়ে দেবো। মানে ওর কনস্ট্যান্ট থ্রেটটা হচ্ছে বিয়ে। কি অবস্থা, ঠিক আছে। উল্টো দিকে একটা স্টুডেন্ট আছে শীর্ষক বলে, সেই ছেলেটা যখনই ভালো রেজাল্ট করে ওর বাবা মা ওকে বিদেশে নিয়ে চলে যায়। এই কখনো ফ্রান্সে চলে যাচ্ছে, কখনো সিঙ্গাপুরে চলে যাচ্ছে, কখনো অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। বিশাল কাণ্ড। কিছু না, ক্লাসে 1 থেকে 5-এর মধ্যে আসলেই মুড়ি হলো। খেতে ভালো লাগে না, কি আলাদা? এই খাবার নেই, অ্যাডাম কিছু আছে। নেই, বিরক্ত হাসির লাগে। চেনো শীর্ষককে? চাউমিন আছে ওগুলো, চাউ খাই। এগুলো না, এখন অবশ্য কেউ নিয়ে যায় না, একটা সময় এরকমই ছিল আর কি। ওকে, তো সো দ্যাটস আ মোটিভেশন। তো ডিপেন্ডিং আপন কন্ডিশন। তো কি কি কন্ডিশন আছে কেমিস্ট্রির কেসে, আমরা কিভাবে কন্ডিশনটাকে দেখি না, একটা হচ্ছে লোয়ার এনথ্যালপি। যত তুমি এনথ্যালপি মানে এনার্জিকে কমাতে দেবে, যত ওকে কমফর্ট দেবে, যত তোকে বলবে আচ্ছা ভাই হিট ছেড়ে দে, হ্যাঁ আরামসে থাক, মানে এক্সোথার্মিক রিয়াকশন কর, তত বেশি ও স্পন্টেনিয়াসলি এক্সোথার্মিক রিয়াকশন করবে। যেমন ঠান্ডা বোতল ফ্রিজের বাইরে বার করে রেখে দাও, দেখো তার চারিদিকে জল জমছে, কেন? ভেপার পার্টিকেল আছে ঘরের মধ্যে, তাদের প্রচুর এনার্জি, যেই টাচে আসছে এনার্জি ছেড়ে দিয়ে হুফ, যাক বাবা আর দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, নেমে আসছে। কি হচ্ছে, আমরা এক্সোথার্মিক এন্ডোথার্মিক গ্রাফ দেখেছিলাম, ওই গ্রাফে কি দেখেছিলাম, একটা সাবস্ট্রেট ওপরে থাকে এনার্জি লেভেলে, সেটা এনার্জি ছেড়ে তলায় আসছে। এই যে তলায় আসছে তখন এনার্জি প্রচুর ছাড়ছে, প্রচুর এনার্জি ছাড়ার একটা পোর্শন আবার সেই সেকেন্ড মলিকুলটাকে পাস করে দিচ্ছে। তো বাকি এক্সেসটা কি হচ্ছে, ওর কাছে জমা হচ্ছে, জমা হচ্ছে, জমা হচ্ছে, জমা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রফিট। ওর মোটিভটা কি এখানে, আলটিমেট মোটিভটা কি, এই প্রফিটটা গেইন করা। যেমন বিজনেসম্যানরা বিজনেস করে, যে আমি 500 টাকা দেবো, 700 টাকা আর্ন করবো, তার মধ্যে 700 টাকার মধ্যে 500 টাকা আমি আবার সাইকেলটা ফিরিয়ে দেবো, 200 টাকা আমার প্রফিট। লোয়ার এনথ্যালপি। যত কম্বাসন আছে, আগের দিন থার্মোকেমিস্ট্রি দেখছিলাম, অল কম্বাসনস আর এক্সোথার্মিক। কেন? বিকজ দে আর স্পন্টেনিয়াস। একটা কার্বন মলিকুল পুড়লে পরে যে এনার্জিটা তৈরি হয়, একটা কার্বন মলিকুল জাস্ট তোমাকে একটু আগুন ধরিয়ে দিতে হয়, ইনিশিয়েশন, দ্যাট ইজ কল্ড ইনিশিয়েশন। জাস্ট একটু ধরিয়ে দিতে হয়, একবার পুড়ে গেলে পরে প্রফিট হয়ে গেছে, প্রফিট হবে। ওকে, পুড়লে পরে যে অ্যামাউন্ট অফ এনার্জি ছাড়ে, সেটার একটা পোর্শন নিয়ে পরে অ্যামাউন্টটা আবার পরের মলিকুলটা আবার বার্ন করতে শুরু করে। তো বাকি পোর্শনটা কি হচ্ছে, জমা হচ্ছে, জমা হচ্ছে, জমা হচ্ছে, and that gives the expansion of the gas and how the piston moves. Falling of water, falling of object, flow of current, everything is driven by the lower energy objective. Some need initiation, যেমন ম্যাচস্টিক জ্বালানো, ব্রেকিং গ্লাস, একটা কাঁচ একটা টেবিলের উপর আছে, এটাকে আমাকে ধাক্কা দিতে হবে, যখনই ও তলায় কিছু সাপোর্ট পাবে না তখনই ও পড়ে যাবে, পড়ে গিয়ে ভেঙে যাবে। সাম নিডস নো ইনিশিয়েশন, কন্ডেনসেশন অফ ভেপার, ঠান্ডা জলকে বোতলটায় বাইরে বার করে রেখে দাও, বাস। লিকুইড মেটাল, একটু আগে বললাম, লিকুইড মেটালকে রুম টেম্পারেচার ছেড়ে রাখো, কোনো ইনিশিয়েশন দরকার নেই, সাফিসিয়েন্ট, নিজে থেকে জমবে। তো এইটা একটা মোটিভ। ওকে, লোয়ার এনথ্যালপি। আরেকটা কি, আরেকটা হচ্ছে হায়ার এনট্রপি, মানে কেওস, ক্রেজিনেস।
পলিটিশিয়ানরা আমাদের জন্য প্রচুর নিয়ম বানিয়েছে, রুলস বানিয়েছে। শুধু পলিটিশিয়ানরা, তার আগে যারা কলোনাইজার ছিল প্রত্যেকেই। রুলস কেন বানানো হয়, কেন ডিসিপ্লিন শেখানো হয়? আমি অনেক গার্জিয়ানকে বলতে শুনেছি স্কুলে পাঠানো হয়েছে ডিসিপ্লিন শেখার জন্য। পড়াশোনা না, পড়াশোনা শিখে কিছু হবে না, ডিসিপ্লিনটা আগে শেখো। পড়াশোনা এমনি এমনি চলতে চলতে জীবনের পথে ঠিক শিখে যাবে, ঠেকতে ঠেকতে। ডিসিপ্লিন শেখো। বিকজ আদারওয়াইজ ইউ উইল বি হাইলি কেওটিক। আমাদের প্রচুর এনার্জি আছে। তোমরা কিন্তু লেজি হওয়ার জন্য জন্মাওনি, তোমরা ক্রেজি হওয়ার জন্য জন্মেছো। আমরা তো বয়স বাড়ে তত আমরা লেজির দিকে যাই। ছোটবেলায় প্রচুর প্রচুর এনার্জি। একটা বাচ্চা যদি চশমা এঁটে, 3 বছরের বাচ্চা যদি চশমা এঁটে বসে বসে মোটা মোটা বই পড়ে, আমরা বলবো বাচ্চাটা অসুস্থ। এই সময় ছোটাছুটি করে বেড়ানোর বয়স। হাতের সামনে যা পারবে সেটাকে হয় মুখে পুড়বে, নয়তো ছুঁড়ে ফেলে দেবে। ঠিক আছে? জানোয়ারের বাচ্চার সঙ্গে মানুষের বাচ্চার কোনো তফাৎ থাকা উচিত নয় সেই সময়টায়, সেই বয়সে। মানে পশু কি করে, পশু যে কোনো জিনিসকে, অচেনা জিনিসকে পেলে আগে তার শুকে দেখে। শুকিয়ে দিয়ে দেখে এটা খাওয়ার জন্য জিনিস না ফেলার জিনিস। যে কোনো জিনিসকেও পার্সিভ করে দুই হিসেবে, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে থ্রেট। তো বাচ্চাও সেভাবেই কাজ করে। ওদের মধ্যে ওই স্থিরতা নেই, বিকজ এনট্রপি, এই হাই এনট্রপিটাও একখানা আলটিরিয়ার মোটিভ। এনট্রপিকে আমরা যেটা নামে চিনি সেটা হচ্ছে র্যান্ডমনেস অর কেওস, আনপ্ল্যান্ড নন রিপিটিং ডিসঅর্ডার। কাঁচ পড়ে গিয়ে ভেঙে যায়। কেন ভেঙে যায়? বিকজ কাঁচ ইজ হাইলি অর্ডার্ড মলিকিউল, পড়ে গিয়ে ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। আইস টেবিলের ওপর রেখে দিয়েছি, মেল্ট করে যাচ্ছে। কেন মেল্ট করে যাচ্ছে? লিকুইড আয়রন সলিড হয়ে যায়, অথচ সলিড আইস লিকুইড হয়ে যাচ্ছে। কেন ভাই? না, আইসের মধ্যে ওটা রিজিড কন্ডিশনে আছে, সব বাইন্ড হয়ে আছে। মেল্ট করে গেলে ডেনসিটি যাই হোক, আইসের ডেনসিটি ওয়াটার ডেনসিটি বেশি, ডেনসিটি যাই হোক, অর্ডারটা তো কমে যাচ্ছে। ইনডিসিপ্লিন, দ্যাটস দ্য ন্যাচারাল স্টেট। একটা পলিটিক্যাল ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা বলছে যে মানুষকে যদি সবকিছু ফ্রিতে দেওয়া হয়, খাবার, বাড়ি, থাকার জায়গা সবকিছু ফ্রিতে দেওয়া হয়, মানুষ প্রচণ্ড কুঁড়ে হয়ে যাবে, অথবা মানুষ মিস ইউজ করতে আরম্ভ করবে। হোয়াট দে আর টকিং অ্যাবাউট? দে আর টকিং অ্যাবাউট দ্য থার্মোডাইনামিক্স। আইদার দে উইল বি ভেরি লেজি, দে উইল নট ট্রাই, দে উইল নট ট্রাই হার্ড। পরীক্ষা, ধরো পরীক্ষাতে বলা হলো সবাই পাস, মানুষ পড়াশোনা করবে? করছে গত 2 বছর? কেউ করছে না, যেহেতু সবাই পাস। Lazy. Thermodynamics gave us the sense how we'll behave. আমরা নেচারকেই মিমিক করি, কারণ আমরা পার্ট অফ দ্য নেচার। হাউস অফ কার্ডস বানিয়েছো কখনো? তাসের দেশ, তাসের ঘর, ওই ট্রায়াঙ্গুলার শেপে তাস বানিয়ে বানিয়ে তার উপর একটা করে প্ল্যাটফর্ম রেখে তার উপর আবার ট্রায়াঙ্গেল। কেউ বানিয়েছো? এরকম দেখতে হয়, হাউস অফ কার্ডস। ভাত খায় না, না? দিকে ঘা হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। ওখানে নেই। বলে দাঁড়ায় না, তখন শোবে, তখন একটু দিয়ে দিতে হবে। আরে ঘা হয়েছে শুরু করে এসে যদি ঠিক করে ক্লিন যদি চালালে ঘাটা শুরু করে। ওকে, সো কার্ডটা কেন স্টেবল থাকে না? র্যান্ডমনেস, ভেরি অর্ডার। কার্ড ইজ ভেরি অর্ডার, বাট ওটা যখন তলায় গিয়ে পড়ে যায়, পাইল হয়ে যায়, তখন ওটা ডিসঅর্ডার। ওটা পড়ে গেলে পুরোটাই ডিসঅর্ডার। তো এনট্রপি কথাটা হচ্ছে ডিগ্রি অফ র্যান্ডমনেস।
এনট্রপি যে টার্মটা আছে সেটা হচ্ছে ডিগ্রি অফ র্যান্ডমনেস, কতটা র্যান্ডম আর কতটা অর্ডার। যত বেশি র্যান্ডম হবে তত বেশি হচ্ছে তার এনট্রপি। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে তাদের সব কিছুই র্যান্ডম হয় না কেন, বা সব কিছুই লোয়ার এনার্জিতে যায় না কেন? লিকুইড ওয়াটারকে ছেড়ে রাখলে সেটা ভেপার হয়ে যাচ্ছে, ইভাপোরেট করে যাচ্ছে, অথচ লিকুইড আয়রনকে ছেড়ে রাখলে সেটা সলিডিফাই হয়ে যাচ্ছে। সবার বিহেভিয়ার এক হয় না কেন? তার কারণ এখানটা ট্রেড অফ আছে। হোয়াট ইজ ট্রেড অফ? ট্রেড অফ বানানটা ভুল লিখেছি। ট্রেড অফ মানে দেওয়া নেওয়ার ক্যালকুলেশন। সেটা হচ্ছে যে যদি লোয়ার এনার্জি হয় তাহলে র্যান্ডামনেসও লো হয়ে যায়। লেজি মানুষ পার্টি করতে পারে না, পার্টি করতে গেলে এনার্জি দরকার পড়ে। পুজোর সময় যখন ঠাকুর দেখতে বেরোয় সবাই মিলে, বন্ধুরা মিলে, বাইরে থেকে কিছু টাকা নিয়ে যেতে হয়, নইলে রাস্তায় খিদে পেলে খাবেটা কি, আর খিদে না পেলে হাঁটবে কি করে? ওই ক্রেজিনেসের জন্য না এনার্জি লাগে, এন্ডোথার্মিক। যত হায়ার র্যান্ডামনেস তত হায়ার এনার্জি, যত লোয়ার এনার্জি তত লোয়ার র্যান্ডামনেস। তুমি যত লেজি হবে তত তোমার র্যান্ডামনেস কমে যাবে, তোমার এন্ট্রপি কমে যাবে, তুমি গুটিয়ে আসবে। তো এদের দুটোর মধ্যে টাসেল হয়, হায়ার এনার্জি আর হায়ার র্যান্ডামনেস, এই সরি লোয়ার এনার্জি আর হায়ার র্যান্ডামনেস, এই দুটোর মধ্যে টাসেল হতে থাকে একটা। দুজনেই চাইছে স্পন্টেনিয়াস হবে, কিন্তু একজন হলে অন্যজন হতে পারে না। লোয়ার এনার্জির ক্ষেত্রে ওটা এক্সোথার্মিক হয়ে স্পন্টেনিয়াস হওয়ার দিকে যাচ্ছে, কিন্তু লোয়ার এনার্জি লো এন্ট্রপি রেজাল্ট করছে, লো এন্ট্রপি হয়ে নন স্পন্টেনিয়াস হওয়ার চেষ্টা হচ্ছে। এই দুটোর মধ্যে টানাটানি হচ্ছে, টানাটানি। আইসকে যদি তুমি বলো ওয়াটার হতে, রুম টেম্পারেচারে আইস উইং করবে, কিন্তু ওয়াটারকে যদি বলো তুমি আইস হতে, ওয়াটার উইং করবে না। ও আইস হলে লোয়ার এনার্জিতে যাবে বটে, এক্সোথার্মিক রিঅ্যাকশন করবে, 80 কিলো ক্যালোরি পার গ্রাম ছেড়ে দেবে, পার কেজি, মানে 80 ক্যালোরি পার গ্রাম এনার্জি ছেড়ে দেবে, লোয়ার এনার্জিতে যাবে বটে, কিন্তু র্যান্ডমনেস মানে এন্ট্রপি এতটাই কমে যাবে যে ওটার কাছে প্রফিটেবল হবে না। বলে না ভাই ইনভেস্ট কর, কিন্তু রিস্ক আছে, ভেবে দেখ রিস্ক আছে। হোয়াট ইজ দিস ইনভেস্টমেন্ট রিস্ক? হোয়াট ইজ দিস? দিস ইজ আ ক্যালকুলেশন, যে আমি এখানে তো এতটা এন্ট্রপি দেব, কিন্তু আমার সেটা নন স্পন্টেনিয়াস দিকে চলে যাবে না তো, বাজে খাতে খরচা হয়ে যাবে না তো। এই যে বাবা মারা বকে, কেন বকে? স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াসের ঝামেলা। তারা ভাবে যে আমি একে স্পন্টেনিয়াস করার জন্য ভাবছি, এ তো নন স্পন্টেনিয়াসে চলে যাচ্ছে। আমি একে হায়ার এনার্জি দিচ্ছি যাতে এন্ট্রপিটা বাড়ে, ও এন্ডোথার্মিক হয়ে নন স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে। টাসেলটা বোঝা গেছে? দ্য ট্রেড অফ। That is why not all the exothermic reactions are spontaneous. Condensation of vapor, spontaneous. Exothermic reaction. But liquid freezing to ice, non-spontaneous. Both are exothermic. Still one is spontaneous, another is not. And that is why also all random changes are not spontaneous. লিকুইড অক্সিজেন ইভাপোরেট করে যায়, স্পন্টেনিয়াস, কিন্তু লিকুইড আয়রন ইভাপোরেট করে না, তো সেটা নন স্পন্টেনিয়াস, স্পনেনিয়াস হয়ে গেছে, স্পন্টেনিয়াস হবে, স্পন্টেনিয়াস। আইডিয়াটা বোঝা গেল? এই নন স্পন্টেনিয়াস জিনিসগুলোকে যদি আমাদেরকে করতে হয়, কখনো যদি কাজ মানে নন স্পন্টেনিয়াস জিনিসপত্রকে যদি আমাকে কোনো পারফর্ম করতে হয়, তখন সেটাকেই বলে ওয়ার্ক। তোমার হাত থেকে একটা পেন মাটিতে পড়ে গেল, তোমাকে যদি পেনটা তুলতে হয়, পেন ওপরে নিজে থেকে উঠবে না,
তোমার হাতে পেনটা পড়ে গেছে, ও কিন্তু লোয়ার এনার্জিতে গেছে, তোমার হাতে হাই পোটেনশিয়াল এনার্জিতে ছিল। ও যখন মেঝেতে গিয়ে পড়ছে তখন কিন্তু ওর পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে। এটা স্পন্টেনিয়াস, কিন্তু পেনটা তুলে আনতে গেলে তোমাকে কিন্তু কাজ করতে হবে। অপোজিট অফ বিং লেজি ইজ ওয়ার্ক, খাটতে হবে। নন স্পন্টেনিয়াস পড়াশোনা করা নন স্পন্টেনিয়াস, অ্যামিউজ হওয়া স্পন্টেনিয়াস, পড়াশোনা করা কিন্তু নন স্পন্টেনিয়াস। খাটতে হয়, তার জন্য ওয়ার্ক করতে হয়, বইয়ের পাতা উল্টাতে হয়, ভাবতে হয়। স্বপ্ন দেখা স্পন্টেনিয়াস, কিন্তু স্বপ্ন দেখতে শেখা স্পন্টেনিয়াস নয়, ইটস আ ওয়ার্ক। অলসো opposite of being crazy, stability. Stability is also non-spontaneous. Stability মানে নেজি নয় কিন্তু, stability মানে being sane, being composed, being disciplined. ইচ্ছে হচ্ছে বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে ফুচকা খেয়ে আছি, না, নিজেকে কম্পোজ করে রাখা, ওটা ক্রেজিনেস। পেট খারাপ হয়ে গেছে, 2 মিনিট পর পর বাথরুমে দৌড়াতে হচ্ছে, কিন্তু এদিকে জিভেরও লাল ঝরছে। হাউ টু ডু দ্যাট? নন স্পন্টেনিয়াস থিং, স্টেবিলাইজ ইউর সেলফ। নন স্পন্টেনিটি এইখানেই আসে হচ্ছে এনট্রপির ক্যালকুলেশন। পারপেচুয়াল মোশন মেশিন, তোমাদের আগের দিন পারপেচুয়াল মোশন মেশিনের ডিসকাশন করছিলাম না? আগের ক্লাসে বা তার আগের ক্লাসে বোধহয় পারপেচুয়াল মোশন মেশিনের কথা বলেছিলাম, ফার্স্ট কাইন্ডটা। আসবে কেটে আসবে তাহলে বলছে না পারপেচুয়াল মোশন মেশিন, বলছি সোয়া দেবো তো, সোয়া বললো তো। আগের দিনের ক্লাসে না, বোধহয় তার আগের দিনের ক্লাসে বলছিলাম পারপেচুয়াল মোশন মেশিন। ইয়েস, পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ডটা বলেছিলাম, যে ওই একটা বাল্ব আছে, সেটা দুটো সোলার প্লেটের মাঝখানে আছে, বাল্ব থেকে আলো যাচ্ছে, সোলার প্লেটগুলোতে পড়ছে, কিন্তু আস্তে আস্তে সেই আলোটা দেখবো ডিম হয়ে আসছে। এমন কোনো বাল্ব তুমি কখনোই ডিজাইন করতে পারবে না যেটা কমপ্লিটলি অন ইটস ওন চলে। যদি তুমি ওই বাল্বের থেকে কিছু এনার্জি বাইরে বার করে নাও, তাহলে অবভিয়াসলি কিছু এনার্জি লস করবেই, বিকজ টোটাল এনার্জি কনজার্ভ। এই স্পন্টেনিটির ব্যাপারে বুঝতে গেলে আমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বুঝতে হবে, তার জন্য পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড ব্যাপারটা বুঝতে হবে। এই ছবিটা ঘেটে গেছে, এই ছবিটাকে আমি একবার ফ্রেশ করে আঁকছি। পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, তবে আমরা বুঝতে পারবো যে কখন কোন রিয়াকশন হয় আর কখন কোন রিয়াকশন হয় না, এবং কেন হয় কেন হয় না। ধরো বলছে যে একটা রোবট আছে, একটা রোবট একটা কনভেয়ার বেল্টের উপর দিয়ে হাঁটতে পারে। রোবটটা একটা ব্যাটারি দিয়ে চার্জ হয়, এই রোবটটা হাঁটে আর রোবটটা একটা ব্যাটারি দিয়ে চার্জ হয়। ব্যাটারিটা আবার রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে গিয়ার আছে, এই গিয়ার ঘোরে, একটা ডায়নামো আছে, ডায়নামোর মতো আর কি। গিয়ার আছে, এই গিয়ার ঘুরলে পরে ব্যাটারিটা চার্জ হয়, ব্যাটারিটা চার্জ হলে পরে ব্যাটারিটা ফাংশন করে। তো ব্যাটারিটা ডায়নামোটা ঘোরে কি করে না, বলছে যে কনভেয়ার বেল্ট আছে না, ওই কনভেয়ার বেল্টের যে চাকা,
সেই চাকার সঙ্গে এই ব্যাটারির একটা কানেকশন আছে। কনভেয়ার বেল্ট যদি ঘোরে তাহলে এই ব্যাটারি হুইলটা ঘুরবে, ব্যাটারি হুইলটা ঘুরলে ব্যাটারি ডায়নামোটা চার্জ হবে। কনভেয়ার বেল্টের চাকাটা ঘুরে কি করে? তখনই বলেছিলাম রোবটটা হাঁটে, রোবটটা যে হাঁটছে সেই হাঁটার থ্রু দিয়ে পুরো ব্যাপারটা হয়। এই কনভেয়ার বেল্ট রোবটটা হাঁটে, রোবটটা হাঁটলে পরে কি হয়, আমরা সামনের দিকে যখন এগোই, রাস্তাটা পেছন দিকে যায়, তো কনভেয়ার বেল্ট এই বরাবর ঘুরে, এই ডাইরেকশনে ঘুরলে পরে, এই ডাইরেকশনে ঘুরলে পরে হুইলটাও আমার এই ডাইরেকশনে ঘুরে, এই ডাইরেকশনে হুইল ঘুরে, এই ডাইরেকশনে হুইল ঘুরলে এই হুইলটাও আমার একই ডাইরেকশনে ঘোরে, তাই এটাও আমার একই ডাইরেকশনে ঘোরে, ঘুরলে পরে এটা চার্জ হয় আর রোবটটা হাঁটতে থাকে। হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে না, কনভেয়ার বেল্ট তো, ও এগোচ্ছে, বেল্ট পেছোচ্ছে, ও একই জায়গায় দাঁড়িয়ে আছে, নেট মোশন জিরো। এখান থেকে আমি কোনো বাইরে এনার্জি চাই না, যা এনার্জি আছে সব এই সিস্টেমের মধ্যেই আছে, আমি বাইরে কোনো কাজ চাইছি না। এখান দিয়ে আমি কোনো আমার আলুকে, পটলকে, বেগুনকে, কমলা লেবুকে ক্যারি করাচ্ছি না এই কনভেয়ার বেল্টের উপর ফেলে, আমার কোনো দরকার নেই। আমি জাস্ট দেখছি যে ফার্স্ট অর্ডারকে মেনটেন করছে, সেকেন্ড তা সত্ত্বেও এটা চলে কিনা ইনফাইনাইট অবধি। আমার অনলি টার্গেট ইজ টু ফাইন্ড আউট ইফ দিস ক্যান রান ইনফাইনাইটলি। ইনডেফিনিটলি, ইনফাইনাইটলি থেকে বলা ভালো, ইংলিশ ভালো, ইনডেফিনিটলি, এটাই আমার অবজেক্টিভ। কি দেখব না, তাতেও এটা চলছে না, আমার কোনো আউটপুট দরকার নেই। এখানে হিট ইন ইকুয়ালস টু হিট আউট, এনার্জি কনজার্ভড, নো এনার্জি এক্সট্রাক্টেড, নো এনার্জি extracted, still the process die out, the process will die, একদিন না একদিন প্রসেসটা থেমে যাবে। কেন না, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মোশনের জন্য ফ্রিকশন দরকার, আমরা মেকানিক্সে পড়েছি। Each and every contact point has a friction and each of the friction generates some kind of energy. Each contact point জেনারেট সাম ফ্রিকশন, ফ্রিকশন ছাড়া কোনো কিছু মোশন করে না, ফ্রিকশন ছাড়া পুরোটাই ওই মাইকেল জ্যাকসনের মুন ওয়াকের মতো হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হর্ষিত, কথা বোঝা গেল? কিন্তু ফিজিক্সের ফ্রিকশনের কথা বলছি। হর্ষিত, হ্যালো, কথাটা বোঝা গেল? প্রত্যেকটা ফ্রিকশনাল পয়েন্ট থেকে কিন্তু এনার্জি বেরিয়ে যাচ্ছে, বিকজ ফ্রিকশন হলে হিট জেনারেট করতে হয়। এখান থেকে এনার্জি বেরিয়ে গেল, এখান থেকে এনার্জি বেরিয়ে গেল, এখান থেকে এনার্জি বেরিয়ে গেল, এখান থেকে এনার্জি বেরিয়ে গেল। হোয়াট ইজ হ্যাপনিং? দ্যাটস দ্য র্যান্ডামনেস, দ্যাটস দ্য র্যান্ডামনেস উই আর ভিজুয়ালাইজিং। প্রত্যেকটা জায়গাতে এনার্জি বেরিয়ে যাচ্ছে। এনার্জির নেচারই হচ্ছে ছড়িয়ে পড়া, এনার্জির নেচারটাই হচ্ছে ছড়িয়ে পড়া। এইটাই হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন অফ
second kind. Nature of energy is to become spread out. Spread out হওয়াটাই ওর একমাত্র purpose. That is why this is entropy. Randomness. Spread out মানে ছড়িয়ে পড়ছে, randomness. তাহলে গোটা জিনিসের ক্যালকুলেশন এক জায়গাতেই দাঁড়িয়ে পড়ে। দ্যাট ইজ এন্ট্রপি অফ দ্য টোটাল অ্যাসেম্বলি। তো এখানে আমরা সেইটাই দেখছি। এক মিনিট। তো কি বলা হচ্ছে না, নেচার সবসময় বসে বসে একটা হিসেব করছে। কীরকম হিসেব? নেচার দেখছে যে সিস্টেমে যদি এনথালপি কমে যায় তাহলে সিস্টেম এনার্জি ছাড়ে আর ওর এন্ট্রপি কমে, কিন্তু সেই সময় যে সারাউন্ডিংসটা আছে সেটা তো এনার্জি নিচ্ছে, তাহলে ওর এন্ট্রপি বাড়ছে। ও একটা ক্যালকুলেশন চালিয়ে যায় যে এই যে দুটো এন্ট্রপি চেঞ্জ হলো, অ্যাকর্ডিং টু জিরোথ ল দ্য সিস্টেম মাস্ট বি ইন হায়ার টেম্পারেচার অ্যান্ড সারাউন্ডিং মাস্ট বি ইন লোয়ার টেম্পারেচার। তো দিস এনার্জি should translate into entropy. The total entropy of the system and the surrounding, that means total entropy of the universe, must be greater than 0. If this is a greater than 0 value, the summation is greater than 0, nature will allow the process. If in that case entropy change is negative, less than 0, nature will not allow the reaction. কথা বোঝা যাচ্ছে? নেচার কি দেখছে? নেচার দেখছে হিটের একমাত্র উপায় হচ্ছে স্প্রেড আউট করা, এনট্রপি বেড়ে যাওয়া। হিটের একমাত্র কাজ হচ্ছে এনট্রপিকে বাড়ানো, এনট্রপি ইনক্রিজ। এখানে এনট্রপি দিকে ছেড়ে দিচ্ছি, এনট্রপি ইনক্রিজ। এটা হচ্ছে নেচারের একমাত্র অবজেক্টিভ। বাট এক্সোথার্মিক রিঅ্যাকশনে তো এনট্রপি কমে যাচ্ছে, কিন্তু কার কমছে? সিস্টেমের কমছে। ফর সিস্টেম ইট ইজ এক্সোথার্মিক, এন্ট্রপি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস লেস দ্যান 0। বাট সিস্টেমের যদি এন্ট্রপি কমে, সাউন্ডিংস কিন্তু সেই হিটটা অ্যাবজর্ব করছে। সাউন্ডিংস কোথায় যাবে? কি করে? হিটটা। তো তখন সাউন্ডিংসের জন্য কিন্তু সেটা এন্ডোথার্মিক হয়ে গিয়ে এন্ট্রপি সেখানে ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে ভেপারটা যে কনডেন্স হয়ে লিকুইড হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন করে, তো ইয়েস ভেপারের মলিকিউলগুলো এন্ট্রপি কমছে বটে, কিন্তু যে হিটটা ও ছাড়লো, যে হিটটা সারাউন্ডিংসের এয়ার মলিকিউল অ্যাবজর্ব করলো, তাতে এয়ার মলিকিউলের এন্ট্রপি কি হলো? ইনক্রিজ করলো। এবার যদি ওই হিসেব করে দেখে যে সামেশন অফ দিস টু এন্ট্রপিজ আর গ্রেটার দ্যান 0, দেন স্পন্টেনিয়াস অ্যালাউ করবে, ইয়েস কনডেন্স হবে। আর যদি দেখে যে এটা লেস দ্যান 0, নন স্পন্টেনিয়াস অ্যালাউ করবে না। সৃষ্টি আইডিয়াটা ক্লিয়ার তো? ওর কথা হচ্ছে দুটো অপোজিট আইডিয়া। একটা আইডিয়া হচ্ছে এনথ্যালপি লোয়ার এনার্জি, একটা আইডিয়া হচ্ছে এন্ট্রপি হায়ার এন্ট্রপি। দুটো অপোজিট আইডিয়াকে একসাথে কি করে দেখতে পারি? যদি দুটোকে আমি একটা টার্মে কনভার্ট করে নিই, সেই টার্মটা কি না এন্ট্রপি, বিকজ এন্ট্রপি অলওয়েজ increases naturally. In all natural processes, entropy always increases. So how to check that?
প্রথমে সিস্টেমেরটা চেক করলাম, তারপর সারাউন্ডিংসেরটা চেক করলাম, করে অ্যাড করে দিলাম, অ্যাড করেছি সামেশনটা কি আসছে, পজিটিভ না নেগেটিভ। সিমিলারলি সবকটা হায়ার এন্ট্রপি প্রসেস কেন স্পন্টেনিয়াস নয়? তার কারণ ওখানেও সিস্টেমে এন্ট্রপি বাড়ছে, সিস্টেম হিট নিচ্ছে, সিস্টেম কোল্ডার টেম্পারেচারে আছে, আইস মেল্ট করে ওয়াটার হচ্ছে, আইসের মলিকিউলগুলো এন্ট্রপি বাড়ছে, কিন্তু এয়ার তো হিটটাকে ছাড়ছে, এয়ারের মলিকিউলগুলো এন্ট্রপি কমে যাচ্ছে। এই কেসে সিস্টেমের এন্ট্রপি হাই আর সারাউন্ডিংস এন্ট্রপি লো হয়ে যাচ্ছে। এবার এদের সামেশন যদি গ্রেটার দ্যান 0 থাকে তাহলে স্পন্টেনিয়াস, লেস দ্যান 0 থাকলে নন স্পন্টেনিয়াস। সো টোটাল স্টোরিটা কি দাঁড়ালো? টোটাল স্টোরিটা এটা দাঁড়ালো, দ্যাট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ increasing, and it was my theory, it has been proven before my theorization. I was surprised that I have thought the correct thing. I thought that time is ever increasing and entropy is also increasing, so I thought that time must be the measurement of entropy. Entropy তো আমরা চোখে দেখতে পাই না, তো এন্ট্রপিকে আমরা মেজার করবো কি করে? and that is time. ক্রিস্টোফার নোলানের, এখানে ক্রিস্টোফার নোলানের নামটা কোথায় একটা লিখেছিলাম, এই যে হাইলি রেকমেন্ডেড ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট, ক্রিশ্চিয়ান বেল অ্যাক্টেড ডার্ক নাইট। এটার সাথে আরেকটা সিনেমা আছে, সেটা খুব কনফিউজিং লেগেছে অনেক লোকের, বিকজ তারা থার্মোডাইনামিক্স বোঝেনি। টেনেট বলে একটা সিনেমা বেরিয়েছে, আমি বাড়ি যাব, চাপি দেবা। ঠিক আছে, টেনেট বলে একটা সিনেমা বেরিয়েছে। টেনেটের পুরো গল্পটাই না এন্ট্রপি নিয়ে, মানে টাইমের দিকে ব্যাক করছে একটা ঘটনা আর টাইমের দিকে ফরওয়ার্ডে আছে একটা ঘটনা, দুটোর মধ্যে দুটো নিয়ে সিনেমাটা। ওইখানেও ঠিক এই কথাটাই বলা হয়েছে যে রিভার্স এন্ট্রপি, পুরো স্টোরিটাই রিভার্স এন্ট্রপিটা নিয়ে। একটা বল যখন বাউন্স খায়, তার যদি আমি একটা ভিডিও ক্যামেরাতে ছবি তুলে রাখি, করে যদি সেটাকে রিওয়াইন্ডে চালাই, তুমি ইজিলি বলতে পারবে এটা রিওয়াইন্ডে চলছে না ফরওয়ার্ডে চলছে, কারণ তোমার ব্রেন এন্ট্রপিকে আইডেন্টিফাই করতে পারে। একটা বল বাউন্স খেলে সবসময় এই হবে, ও কখনো এই করবে না। দিস ইজ ডিক্রিজিং এন্ট্রপি। তুমি ইজিলি একে বলতে পারবে কোনটা কোনটা রিভার্সে আছে, কোনটা ফরওয়ার্ডে আছে। একটা লোহার রড কন্টিনিউয়াসলি আপ ডাউন করে আছে শ্যাফটের মধ্যে দিয়ে, যেমন একটা লোহার রড কন্টিনিউয়াসলি আপ ডাউন করেছে শ্যাফটের মধ্যে দিয়ে। তুমি হয়তো এটা তো দেখলে বোঝা যাবে না যে এটা ফরওয়ার্ডে চলছে না রিওয়াইন্ডে হচ্ছে, বোঝা যাবে যদি তুমি এটাকে খুব জুম করো। এটা যদি খুব জুম করো তুমি দেখতে পাবে ওর মধ্যে ওয়্যার অ্যান্ড টিয়ার তৈরি হচ্ছে। যদি ফরওয়ার্ডে হয় ওয়্যার অ্যান্ড টিয়ারটা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। প্রথমে স্মুথ থেকে একটু ক্র্যাক, তারপরে একটু ক্র্যাক থেকে আর একটু বেশি ক্র্যাক, এভাবে যাবে জিনিসটা, কখনোই উল্টোটা হবে না। লটা বোঝা গেল থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা? এই লটাই ফিজিক্সে তোমরা কিভাবে পড়ো, সেটা হচ্ছে ইউ ক্যান নট পুট হিট ফ্রম আ colder body to hotter body without any additional work. If one tries to put heat from a colder body to hotter body, an additional work is always needed. কোল্ড থেকে হটের দিকে হিট যায় না, ইট ইজ নন স্পন্টেনিয়াস। এতে এন্ট্রপি ডিক্রিজ করে, কোল্ডের
অলরেডি এন্ট্রপি কম থাকে, সে যদি হিট ছেড়ে দেয় ওর আরও এন্ট্রপি কমে যাচ্ছে। হটে অলরেডি এন্ট্রপি বেশি থাকে, ও হিট নিলে খুব একটা বেশি এন্ট্রপি বাড়ে না, টোটাল এন্ট্রপি কমে যাচ্ছে। তো এখানে তোমাকে এক্সটার্নাল ওয়ার্ক করতেই হবে যাতে আরও কিছু এন্ট্রপি তুমি জেনারেট করতে পারো। তোমার এক্সটার্নাল ওয়ার্কটা আরও অ্যাডিশনাল এন্ট্রপি জেনারেট করে দিচ্ছে, যাতে ফার্স্ট স্টেটমেন্টটা মেনটেন হয়। ইউ ক্যান নট বিল্ড আ পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। এইখানে যে ছবিটা এঁকেছি এটাকে পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড বলা হচ্ছে। আগের দিন পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড বলেছিলাম। দিস ইজ পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। Perpetual motion machine because it is violating, এটা যদি কাজ করে যায় তাহলে এটা সেকেন্ড লকে ভায়োলেট করে যাবে। এটা যদি কাজ করে, if it works out, you cannot build a perpetual motion machine of second kind which runs indefinitely without losing in energy। এমন কোনো মেশিন তৈরি করতে পারবে না যেটা ইনডিফিনিটলি কাজ করে যায় উইদাউট লজিং এনি এনার্জি। প্রত্যেকটা মেশিন কিছু না কিছু এনার্জি লস করবেই। ছোটবেলা আমাদের শেখানো হয় লিভিং বডি ডাইস, ক্যান নট ওয়ার্ক কন্টিনিউয়াসলি, নিড রেস্ট, হাবি জাবি এটসেট্রা এটসেট্রা, ভুলভাল কথা। নন লিভিং বডিও রেস্ট দরকার হয় বিকজ this wear and tears, because this entropy কে S দিয়ে লেখা হয়, S। ইকুয়েশন হচ্ছে রিভার্সিবল হিট Q ref বাই T। এই Q রিভার্সিবলটা হচ্ছে ওয়েস্টেজ অফ এনার্জি। সেই কোয়াজিস্ট্যাটিক প্রসেস করেছে মনে আছে, যে বালি বসাচ্ছিলাম 1 by 1 করে একটা পিস্টনের মধ্যে, ওটা খুব স্লোলি ডিক্রিজ করছিল হাইটে, তারপর ধরাম করে ছাড়লাম। হিট অ্যান্ড ওয়ার্কের রিলেশনশিপ অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল। ওই যে ধরাম করে ছেড়ে যাওয়াতে যে এনার্জিটা বেরিয়ে গেছিল স্ক্রিচ ক্যাচ কিউচ স্পার্ক করে, যে এনার্জিটা ওয়েস্ট হয়ে গেছিল, যার জন্য ওয়েটটা সরিয়ে নেওয়ার পরও জায়গা মতো ফিরল না পিস্টনটা, মনে আছে তো? সৃষ্টি সেকেন্ড ক্লাসে করিয়েছিলাম। That is wastage of energy, Q ref। যেটা স্টোর হচ্ছে সেটা রিভার্সিবল এনার্জি, যেটা ওকে আবার কাজ করাতে ব্যাক করছে। এই Q ref বাই T হচ্ছে এন্ট্রপি। বাকিটা ওয়ার্ক করে, এটা জাস্ট এন্ট্রপিটাকে চেঞ্জ করে। তাহলে টোটাল এন্ট্রপিকে কি বলতে পারি? টোটাল এন্ট্রপি হচ্ছে সিস্টেম এন্ট্রপি প্লাস সারাউন্ডিংস এন্ট্রপি। একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হয়। যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে স্পন্টেনিয়াস হবে, যদি লেস দ্যান 0 হয় তাহলে নন স্পন্টেনিয়াস। এবার টোটালটাকে আমি লিখতে পারি Q ref বাই T সিস্টেম, ডেল্টা এস সিস্টেমটা Q ref বাই T সিস্টেম, আর ডেল্টা এস সারাউন্ডিংটা হচ্ছে Q ref বাই T সারাউন্ডিং। এন্ডোথার্মিকের জন্য সামনেরটা পজিটিভ পেছনটা নেগেটিভ, এক্সোথার্মিকের জন্য পেছনটা পজিটিভ সামনেরটা নেগেটিভ। যেহেতু হিট এন্টার্স করে এন্ডোথার্মিকের সিস্টেমের মধ্যে, তাই প্লাস Q ref, আর সারাউন্ডিংস এনার্জিটা ছাড়ছে, তাই মাইনাস Q ref হচ্ছে সারাউন্ডিংসের সামনে। আর যদি এটা এক্সোথার্মিক হয় তাহলে মাইনাস Q refটা সিস্টেমের সামনে, কারণ সিস্টেম হিট ছাড়ছে, আর প্লাস Q refটা সারাউন্ডিংসের সামনে। এই সামেশনটা করার পর T এর উপর ডিপেন্ড করবে হচ্ছে এই ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে।
যেমন ধরো একটা এক্সাম্পল, ধরো কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে, ডেল্টা আই সিস্টেম লেস দ্যান জিরো, ডেল্টা আই সারাউন্ডিং গ্রেটার দ্যান জিরো, এক্সোথার্মিক রিয়াকশনে এন্ট্রপি কমে যাচ্ছে সিস্টেমে। তাহলে এটা যদি স্পন্টেনিয়াস হতে হয় তাহলে ডেল্টা এস টোটালটা গ্রেটার দ্যান জিরো হতে হবে। তাহলে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং গ্রেটার দ্যান জিরো, তো সামনেরটা মাইনাস পেছনেরটা প্লাস। আমি যদি সাইড চেঞ্জ করাই তাহলে কি পাই, 1/t সারাউন্ডিং গ্রেটার দ্যান 1/t সিস্টেম। তো টি সারাউন্ডিংকে টি সিস্টেমের থেকে লো হতে হবে। তো খেয়াল করে দেখো এক্সোথার্মিক রিয়াকশন তো তাই বলেছিলাম না, ও যদি হিট ছাড়ে তাহলে সারাউন্ডিংসের টেম্পারেচার কম হতে হয়। দেখো সেটাই আমরা এখানে প্রুফ করেছি, সারাউন্ডিংসের টেম্পারেচার সিস্টেমের টেম্পারেচার থেকে কম, তবেই ওটা স্পন্টেনিয়াস হতে পেরেছে। কিন্তু যদি উল্টো হতো, সারাউন্ডিংস যদি সিস্টেমের থেকে বেশি হয়ে যেত তাহলে অবভিয়াসলি এক্সোথার্মিক রিয়াকশনটা হতো না। বাইরেটা যদি গরম থাকে তাহলে কি কোনো হিট ছাড়া যায়? উনুনের উপর বসে তো কেউ জলকে বরফ বানায় না, জলকে বরফ বানানো তো এক্সোথার্মিক রিয়াকশন, সেটা তো আমরা ফ্রিজের ভেতর করি, উনুনের উপর তো করি না। তো সারাউন্ডিং টেম্পারেচার কুল রাখা দরকার। ফ্রিজের মধ্যে কেন ঢোকাচ্ছি? যাতে সারাউন্ডিং টেম্পারেচার কম হয়, এক্সোথার্মিক রিয়াকশন করব। গরম রাখতে সেটা নন স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে। ঠিক তেমনি তুমি যদি সিস্টেমের এন্ট্রপিকে বাড়াতে চেষ্টা করো, মানে এন্ট্রপি বাড়াতে চেষ্টা করছো, এন্ডোথার্মিক রিয়াকশন করছো, তাহলে সারাউন্ডিংস এন্ট্রপি কমবে। তাই সেক্ষেত্রে সিস্টেমের কিউরেফটা পজিটিভ আর সারাউন্ডিংসের কিউরেফটা নেগেটিভ। এবার যদি টোটালটাকে গ্রেটার দেন জিরো হতে হয় তাহলে সামেশনটা গ্রেটার দেন জিরো হতে হচ্ছে, তাহলে এই ইকুয়েশনটা গ্রেটার দেন জিরো হতে হচ্ছে, কিউরেফ বাই সিস্টেম মাইনাস কিউরেফ বাই সারাউন্ডিং গ্রেটার দেন জিরো। সাইড চেঞ্জ করো, 1 বাই সিস্টেম গ্রেটার দেন 1 বাই সারাউন্ডিংস, সো সিস্টেম লেস দেন সারাউন্ডিংস। অবভিয়াসলি সিস্টেমকে যদি এনার্জি নিতে হয় এন্ট্রপি বাড়ানোর জন্য তাহলে সারাউন্ডিংস ক্ষেত্রে ঠান্ডা থাকতে হবে। জল বয়েল করবে, এন্ডোথার্মিক রিয়াকশন, ফ্রিজের মধ্যে ঢুকে জল বয়েল এক্সপেক্ট করবো না, উনুনের উপরেই রাখবো। এবার সারাউন্ডিংসের টেম্পারেচার বাড়িয়ে দেবো। থার্মোডাইনামিক্স পড়ানোর প্রথম দিন বলছিলাম যে আমরা কখনো কোনো সিস্টেমকে চেঞ্জ করতে পারি না, সারাউন্ডিংসটাই চেঞ্জ করি যাতে সিস্টেমটা তার মধ্যে হারমোনাইজ করে। দিস ইজ দ্য অ্যান্সার হোয়াই। কিন্তু যদি নন স্পন্টেনিয়াস, কিন্তু যদি সিস্টেমের টেম্পারেচার সারাউন্ডিংস থেকে বেশি হয়ে যায় তাহলে রিয়াকশন নন স্পন্টেনিয়াস, তাহলে কোনোদিন এন্ট্রপি বাড়বে না, সিস্টেম হিট ছেড়ে দেবে সারাউন্ডিংসকে। So that's why the equation looks like this. Delta S total equals to delta S system plus delta S surrounding. কিন্তু মুশকিল হচ্ছে এই সিস্টেমের এন্ট্রপি তো আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে, কারণ সিস্টেমের টেম্পারেচার জানি। সারাউন্ডিংস তো সিস্টেমের বাউন্ডারি থেকে ইনফাইনাইট অবধি, তার টেম্পারেচার কী করে ক্যালকুলেট করবো? তার টেম্পারেচার জানবো কী করে? সব জায়গায় তো আলাদা আলাদা হয়ে বসে আছে, এখানে যা আলাস্কায় তা তার থেকে আলাদা। বুঝলো, আজকার মতো হিট পৌঁছাবে না, আরে বাট তো পার্ট অফ সারাউন্ডিং। তাহলে উপায় হচ্ছে দুটোকেই সিস্টেমের রেসপেক্টে দেখে নেওয়া। দুটোকেই সিস্টেমের রেসপেক্টে দেখে নেওয়া কিভাবে? না, ফর্মুলাটা হচ্ছে কিউরেফ বাই টি ইকুয়ালস টু ডেল্টা এস সারাউন্ডিং। তো এই বোথ সাইডে যদি সারাউন্ডিংসের টেম্পারেচার দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস কিউরেফ ইকুয়ালস টু টি ডেল্টা এস হয়ে যায়। আর মাইনাস কিউরেফটাই একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ওই হিট অফ রিয়াকশানে যতটা হিট বেরোচ্ছে বা যতটা হিট ঢুকছে, মানে ডেল্টা এইচ এনথ্যালপিটা কনস্ট্যান্ট প্রেসারে, ওটাই হচ্ছে এনথ্যালপি অফ দ্য সিস্টেম। কারণ কিউরেফ তো সিস্টেম আর সারাউন্ডিংস দুটোর জন্যই সেম, তাহলে ওখানে কিউরেফের গায়ে তো সারাউন্ডিংস লেখা নেই, কিউরেফটা আমরা ক্যালকুলেট করে দিতে পারি।
তাহলে এই ডেল্টা এইচ টার্মটাই আমরা রিপ্লেস করে দেব সারাউন্ডিংসের জায়গায়। তো টি ডেল্টা এস বোথ সাইডে টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, টি ডেল্টা এস এর জায়গায় কিউ রেফ বসিয়ে দিলাম, কিউ ডেল্টা এস সারাউন্ডিংসের জায়গায়, আর কিউ রেফের জায়গায় ডেল্টা এইচ বসিয়ে দিলাম। তাহলে এই ইকুয়েশনটা চলে এলো ডেল্টা এস টোটাল ইকুয়ালস টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং চলে এলো মাইনাস ডেল্টা এস টি ডেল্টা এস টোটাল ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস সিস্টেম। সামনে একটা মাইনাস আনলাম, সাথে সারাউন্ডিংসের টেম্পারেচার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে যা পাচ্ছি সব সিস্টেমের রেসপেক্টে পাচ্ছি। এটা সিস্টেম টেম্পারেচার, সারাউন্ডিং টেম্পারেচার, একমাত্র টেম্পারেচারটা সারাউন্ডিং এ। কনস্ট্যান্ট প্রেসারে কিউ রেভ ইকুয়ালস টু ডেল্টা এইচ, আর কনস্ট্যান্ট ভলিউমে কিউ রেভ ইকুয়ালস টু ডেল্টা ইউ। এই দুটো কোয়ান্টিটিকে মাইনাস টি ডেল্টা এস টোটালকে বলা হয় ফ্রি এনার্জি। তো ডেল্টা এইচ যখন ইউজ করবে তখন এটা হচ্ছে ফ্রি এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর ডেল্টা ইউ যখন ইউজ করবে তখন হচ্ছে ফ্রি এনার্জি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। একটার নাম গিবস ফ্রি এনার্জি, আর এটার নাম হচ্ছে হেলমোটস ফ্রি এনার্জি। হেলমোটস ফ্রি এনার্জি তোমাদের সিলেবাসে নেই, কিন্তু কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তার ফার্স্ট ইয়ারে লাগবে। অল দ্য ন্যাচারাল প্রসেস, জল ফুটছে, আইস ফ্রিজ করছে, অল দ্য ন্যাচারাল প্রসেস আমরা গিবস ফ্রি এনার্জি চেক করি। অ্যান্ড অল দ্য আর্টিফিশিয়াল প্রসেস, যখনই ক্লোজ চেম্বারে কিছু করছি, প্রেশার কুকারের ভেতর কিছু করছি, রেফ্রিজারেটরের ভেতর কিছু করছি, তখনই হচ্ছে হেলমোটস ফ্রি এনার্জি। এবার এটা যেহেতু মাইনাস সাইন দিয়ে আছে, তাহলে স্পন্টেনিয়াস রিয়াকশনে ডেল্টা এসটা গ্রেটার দ্যান জিরো হয়, তাই টি ডেল্টা এসও গ্রেটার দ্যান জিরো, কারণ টি পজিটিভ, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে সেক্ষেত্রে ডেল্টা জিটা লেস দ্যান জিরো হতে হবে। ডেল্টা জি হচ্ছে নেচারের হাফতা, নেচারের ওয়াসুলি, নেচারের প্রফিট, নেচার যে এনার্জিটা টেনে নেয় নিজের বেনিফিটের জন্য। আর নন স্পন্টেনিয়াসে ডেল্টা এস টোটাল নেগেটিভ, টি ডেল্টা এস নেগেটিভ, তাহলে মাইনাস টি ডেল্টা এস যেটা কি না নেগেটিভ সাইন গিভস ফ্রি এনার্জি, সেটা এখানে গ্রেটার দ্যান জিরো হয়েছে। পজিটিভ এনার্জি মানে হচ্ছে লস অফ নেচার, ওটা লস, তাই জন্য পজিটিভ, ওটা আমাকে করতে হয়, নেচার ওটা সাপ্লাই করে না, আমাদের করতে হয়, আমাদেরকে খাটতে হয়। কোনো একটা কাজের জন্য আমাদের কতটা খাটতে হবে এটা এই গিভস ফ্রি এনার্জি অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। আমরা এমনভাবে কাজ করি যাতে ওটা মেকআপ হয়ে যায়। তাহলে এই গিভস ফ্রি এনার্জিকে আমরা দুটো সিস্টেমের জন্য দেখতে পারি, এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে কোন কেসে এক মিনিট, ঠিক আছে, অল্প একটু আছে। এই গিভস ফ্রি এনার্জি কোন কেসে গ্রেটার দ্যান জিরো হয়, কোন কেসে নন স্পন্টেনিয়াস হয়। তো এখানে দুটো জিনিসের থ্রু দিয়ে আমরা গিভস ফ্রি এনার্জিকে দেখছি, একটা হচ্ছে এনথ্যালপি চেঞ্জ, একটা হচ্ছে এনট্রপি চেঞ্জ। এবার আমরা কি জানি, এন্ডোথার্মিক রিয়াকশনের সময় এনথ্যালপিও পজিটিভ, আর এনট্রপি হলে এনট্রপিও বাড়বে, এনট্রপিও পজিটিভ। কিন্তু যদি এই টি ডেল্টা এর ম্যাগনিটিউড, টেম্পারেচারকে যদি তুমি এনট্রপির সঙ্গে মাল্টিপ্লাই করো, করার পর যদি ম্যাগনিটিউডটা পাও, সেটা যদি এনথ্যালপির থেকে ছোট হয়ে যায়, দুটোই পজিটিভে আছে কিন্তু এনথ্যালপির চেয়ে বড় পজিটিভ, তাহলে সেটা হয়ে যাচ্ছে নন স্পন্টেনিয়াস।
মানে ধরো কোথাও একটা এনথালপি আছে 300 কিলো জুল, মানে 3 × 10⁵ জুল, টেম্পারেচার 300 কেলভিন মানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর এন্ট্রপি হয়ে গেছে 1000 জুল পার কেলভিনের থেকে কম। এন্ট্রপি ইউনিট হচ্ছে জুল পার কেলভিন, Q/T, জুল পার কেলভিন। তাই টি ডেল্টা এর মানটা ম্যাগনিটিউডটা 3 × 10⁵ থেকে কম হয়ে যাচ্ছে। যেহেতু কমে গেছে তাই সাবস্ট্রাকশনটা পজিটিভ হয়ে যাচ্ছে। সাবস্ট্রাকশনটা পজিটিভ হয়ে গেছে, তার মানে হচ্ছে নন স্পন্টেনিয়াস। এর মানেটা কি, যে আমি এন্ডোথার্মিকে হিট দিয়েছি 3 × 10⁵ জুল, কিন্তু আমার এন্ট্রপি ততটা বাড়ছে না। তো এন্ট্রপি না বাড়লে নেচার কেন অ্যালাউ করবে এন্ডোথার্মিক? নিত্য তো চাই কুড়েমি, কষ্ট করেও ক্রেজিনেস দেখাচ্ছে, কিন্তু ক্রেজিনেস হচ্ছে না, মাথা গরম হয়ে গেছে। নন স্পন্টেনিয়াস এন্ডোথার্মিক রিয়াকশন। নন স্পন্টেনিয়াস এক্সোথার্মিক হতে পারে, কেন হবে না? দুটোই <0, এনার্জি ছাড়ছেও, এন্ট্রপিও কমছে। কিন্তু এবার এন্ট্রপি বেশি কমে গেছে, এনার্জি কম ছেড়েছে, নেচার পাগল হয়ে যাবে। এন্ট্রপি কমা যায় না, কমেছে। নেচার যে ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে চলো এনথালপি তো কমছে, অন্তত পক্ষে লেজি তো হবে, সাফিসিয়েন্টলি লেজি হয়নি। আগেরটাই মতো ধরে নাও 30 কিলো জুল, 30,000 এনার্জি, 30 কিলো জুল এনার্জি ছেড়ে দিয়েছে, কিন্তু এন্ট্রপি 100 কিলো জুলের থেকেও বেশি কমে গেছে। মানে এটা 30,000 তলায় চলে গেছে। তাহলে সাবট্রাকশনে কি পাবো? 31,000, 32,000 মাইনাস নেগেটিভ 31,000 এন্ট্রপি হয়ে গেছে, মানে অনেক বেশি কমে গেছে এন্ট্রপি। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ কি 30,000টা 31,000 থেকে ছোট। তাই সাবট্রাক্ট করলে কি পাচ্ছি? -30,000 -31,000, মানে +31,000, 1,000 পজিটিভে চলে আসছে। তাহলে ইন দিস কেস this reaction cannot be allowed. আমি হিট সরিয়ে নিচ্ছি, কিন্তু এন্ট্রপি বেশি কমে গেছে। ভেবেছিলাম এন্ট্রপি অন্ততপক্ষে কিছুটা বাঁচবে, বাঁচলো না। সাবট্রাকশনটা পজিটিভ হয়ে নন স্পন্টেনিয়াস। তাহলে অবভিয়াসলি উল্টো দিকে স্পন্টেনিয়াস গুলো বসে আছে। যদি কম কমে, হিট সরানোর পরেও এন্ট্রপি যথেষ্ট না কমে, অল্প কমলো, এক্সোথার্মিক রিয়াকশন, হিট সরিয়ে নিচ্ছি -1 লাখ, কিন্তু এন্ট্রপি কমেছে 900 জুল পার কেলভিন, 1000 কেলভিনে কোনো একটা কাজ করছি। এক্সাম্পল দিচ্ছি একটু পরে, ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখা গেল 90,000 এন্ট্রপি কমেছে, ডেফিনেটলি কমেছে, কিন্তু এনার্জি কমেছে, এনথালপি কমেছে 1 লাখ। তাহলে অ্যাডিশন করার পর ফ্রি এনার্জি আরো 10,000 আমার কাছে এক্সট্রা, -10,000 ফ্রি এনার্জি, নেচার 10,000 বোনাস পাচ্ছে। অ্যালাউ করবে স্পন্টেনিয়াস? এন্ডোথার্মিকে যত এনার্জি দিয়েছি, 10,000 এনার্জি দিয়েছিলাম, 10,000 এর বেশি এন্ট্রপি বাড়িয়ে দিয়েছে। নেচার খুব খুশি, এন্ট্রপি বেড়েছে, প্রচুর বেড়েছে। তো 10,000 যদি কেউ ইনভেস্ট করে 10,000 এর বেশি রিটার্ন পায়, তো সেটাকে অ্যালাউ করবেই। এই যে কোম্পানিগুলো আছে, প্রাইভেট কোম্পানিগুলো আছে, তারা যখন কোনো একটা ওয়ার্কার্সকে স্যালারি দেয়, সবসময় সে যত ওয়ার্কার্সের থেকে পেয়েছে
তার থেকে কম স্যালারি দেয়, যত সে দিয়েছে তার থেকে বেশি তার থেকে রিটার্ন করে নেবে। সে তাকে 25,000 টাকা স্যালারি দেয়, তার থেকে 40,000 টাকার কাজ করিয়ে নেবে, ওই 15,000টাই প্রফিট। এটা পলিটিক্যাল ফিলোসফি, যে কমিউনিজম, ওটার মেইন ফান্ডাটাই হচ্ছে এটা, যে ওয়ার্কার্সের থেকে কেউ কম স্যালারি দিচ্ছে, তার থেকে বেশি কাজ করে নিচ্ছে। দ্যাট ডিফারেন্স ইজ কল্ড এক্সপ্লয়টেশন, প্রফিট ইজ দ্য এক্সপ্লয়টেশন, বাট দ্যাট ইজ নেচার। নেচারও এভাবেই চলছে। এন্ডোথার্মিক রিয়াকশন, 10,000 দিলাম, 12,000 এন্ট্রপি পেলাম। যদি 10,000 দেওয়ার পর আগেরটা এমন হয়েছিল 3 লাখ দিয়েছিল আর 2,90,000 এন্ট্রপি ফেরত পাচ্ছিল, কখনো অ্যাকসেপ্টেবল? কখনো অ্যাকসেপ্টেবল নয়। ওকে, এই কন্ডিশনগুলো ডিসকাস করতে দেয়। আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম, আমাদের নেক্সট ক্লাসের টপিক। অ্যাপ্লিকেশন ক্লাস 12-এ আমরা পড়বো, ক্লাস 11-ও আছে পরের চ্যাপ্টারটা। দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে অঙ্ক দেয় অ্যান্ড ডিসকাশন। ডেল্টা জি 0 ইকুয়ালস টু RT log KC, KC হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর ডেল্টা জি ইকুয়ালস টু RT log QC, QC হচ্ছে রিয়াকশন কোশেন্ট, KC হচ্ছে অ্যাট দ্য এন্ড, যখন ইকুইলিব্রিয়াম রিচ করেছে তখন ওর রেশিওটা হচ্ছে KC। কিসের রেশিও নেক্সট চ্যাপ্টারে ডিসকাস করব। আর অ্যাট এনি মোমেন্ট যদি সেই রেশিওটা নিই, তো সেটা হচ্ছে QC। QC দেখে আমাকে বলতে হয় যে রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি হচ্ছে নাকি না আটকে গেছে, উল্টো দিকে দৌড়াচ্ছে, যা যা যেটা উল্টো দিকে উল্টোই হচ্ছে, নাকি ওইখানেই স্টপ। তো কিউসির ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে আমরা বুঝবো ডেল্টা জি নেগেটিভ আছে, স্পন্টেনিয়াস। কারণ এটা গ্রেটার দ্যান 1 মানে লগ অফ গ্রেটার দ্যান 1 ভ্যালু পজিটিভ ভ্যালু, এটা গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0 মানে আর পজিটিভ টি পজিটিভ, টোটালটা লেস দ্যান 0। লগারিদমের উল্টা জানা আছে তো, 1 গ্রেটার দ্যান 1 জিনিসের লগারিদম পজিটিভ হয়, লেস দ্যান 1 জিনিসের লগারিদম নেগেটিভ হয়, নেগেটিভ জিনিসের লগারিদম হয় না। ইন্ডিসিসের রুল, ইন্ডিসিস রুলই লগারিদমের রুল। আর কিউসি যদি 1 হয়ে যায় তাহলে ইকুইলিব্রিয়ামে আছে, সমান সমান। ঠিক তেমনি কেসি এটা ডিটারমাইন করে যে রিয়াকশনটা ফিজিবল হবে নাকি ইনফিজিবল হবে, রিয়াকশনটা আদৌ হবে কি হবে না, শুরুই হবে কি হবে না। কেসি গ্রেটার দ্যান 1 মানে ফিজিবল, আর কেসি লেস দ্যান 1 মানে ইনফিজিবল। এই রিয়াকশন করা যাবে, এই রিয়াকশন করা যাবে না, এটা হচ্ছে কেসির কাজ। আর কিউসির কাজ হচ্ছে কি হচ্ছে না, একটা হচ্ছে হবে কি হবে না, একটা হচ্ছে কি হবে হচ্ছে না, বা হলে কোন ডাইরেকশনে হচ্ছে, রিভার্স যাচ্ছে না ফরওয়ার্ড যাচ্ছে। সেম ওয়েতে ডেল্টা জি জিরো ইকুয়ালস টু NF E0 সেল, এটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারিটা কাজ করছে কি করছে না, বা কতটা ম্যাক্সিমাম কাজ করতে পারে। আর ডেল্টা জি হচ্ছে NFE, তো NF E0 সেল হচ্ছে এটা ব্যাটারি গায়ে লেখা যায় 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট ব্যাটারি, 24 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি, 36 ভোল্ট ব্যাটারি। Promised one, promised, I promise I will give you 24 volt potential difference. আর ই হচ্ছে এ কি তুই 18 কেন দিচ্ছিস, সেই জিনিসটা। তাহলে প্রথমে যদি এটা গ্রেটার দ্যান 0 থাকে তাহলে ব্যাটারি ক্যান ওয়ার্ক, কিন্তু প্রথমে যদি ওটা লেস দ্যান 0 হয়ে যায় E0 সেল, তাহলে ব্যাটারি ক্যান নট ওয়ার্ক। গ্রেটার দ্যান ডেল্টা জি গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ই সেল যদি গ্রেটার দ্যান 0 থাকে, ব্যাটারি ইজ ওয়ার্কিং, ই সেল ইকুয়ালস টু 0, ব্যাটারি স্টপড, নট ওয়ার্কিং। ই সেল নেগেটিভ হতে পারে না, পজিটিভ থেকে আস্তে 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 0-তে আসে। ওকে, অ্যাপ্লিকেশনগুলো তোমরা অঙ্ক দেখবে, বুঝতে পারবে। ওখানে যদি আটকে যাও, এই চার্টটা রইলো, এখানে করা রইল ওয়ার্কআউট, এটা ইউজ করবে।
এবার এতক্ষণ ধরে আমরা এন্ট্রপি এন্ট্রপি করছি, এন্ট্রপিটা ডিফাইন করা হয়নি, আইডিয়াটা পাওয়া গেছে, ডিফিনিশনটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে থার্ড ল। থার্ড ল কি বলছে? থার্ড ল বলছে যে এন্ট্রপি অফ আ পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাট 0 কেলভিন, এটা ওকে নয়, এটা 0 কেলভিন মানে -273.15 ডিগ্রি সেলসিয়াস, -273.15 ডিগ্রি সেলসিয়াস। কোনো টেম্পারেচার নেই, কোনো হিট নেই, পারফেক্টলি ক্রিস্টাল, অল অর্ডার, তাহলে অবভিয়াসলি এই এন্ট্রপি 0 হবে। আর যেহেতু সবকিছু এর থেকে বেশি ডিসঅর্ডারে থাকে, সবকিছুর থেকে বেশি টেম্পারেচারে থাকে, তাহলে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং। দ্যাটস দ্য কনক্লুশন অফ থার্ড ল। So that's the end of the chapter. But for your understanding of the Gibbs free energy better way, I am giving you two real example. Melting of Fe. আমরা আয়রনকে মেল্ট করব, এটা এন্ডোথার্মিক রিয়াকশন করে ওটা লিকুইড আয়রন তৈরি করবে। এবার এটা ডেল্টা ইজটা গ্রেটার দ্যান 0 আছে, আর আমার জানা আছে স্পন্টেনিয়াস হওয়ার জন্য ডেল্টা জিকে লেস দ্যান 0 হতে হয়, তাহলে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা লেস দ্যান 0 হওয়া উচিত। হর্ষিত, 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 স্টেটমেন্টটা বোঝা গেল? যেহেতু হিট নিচ্ছে মেল্ট করার জন্য, তাহলে ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 হতে হচ্ছে, তাই ডেল্টা জিকে লেস দ্যান 0 হতে হচ্ছে স্পন্টেনিয়াস হওয়ার জন্য, তাহলে ডেল্টা এইচ ইজ লেস দ্যান টি ডেল্টা এস। আমি যদি সাইড চেঞ্জ করি তাই টি ডেল্টা এস গ্রেটার দ্যান ডেল্টা এইচ, তাই টি ডেল্টা শুড বি পজিটিভ। তাই টি এর ভ্যালুকে তুমি কোনটা নেবে, লো টেম্পারেচার না হাই টেম্পারেচার? যদি টি ডেল্টা এসকে ডেল্টা এইচ এর থেকে বেশি হতে হয়, টি এর ভ্যালু কম রাখবে না বেশি রাখবে? If this quantity has to be greater than this quantity, what should be the value of T? Low or high? Which one? অ্যান্সারটা মার্ক করা আছে, জাস্ট আটার। আটার কোনটা নেবে, লোয়ার টেম্পারেচার না হায়ার টেম্পারেচার? লোয়ার টেম্পারেচার এই প্রোডাক্টটা এই কোয়ান্টিটি থেকে বড় হবে। if I ask to produce greater than value than 500, ঠিক আছে, তো 40 into x, তো x এর ভ্যালু তুমি লো নেবে না হাই নেবে? তাহলে লো বলছো কেন? এই কোয়ান্টিটিটা বড় হতে হবে তো এইটার থেকে, তুমি এতক্ষণ ধরে কি দেখছো? তো এখানে অলরেডি মার্ক করা আছে, বলছি তো যেখানে মার্ক করা আছে অলরেডি মার্ক করা আছে, জাস্ট আটার যে হাই নেব, এখানে লেখাও আছে লার্জার পজিটিভ, টি ডেল্টা শুড বি লার্জার পজিটিভ। তো এই কারণে লোহাকে মেল্ট করতে গেলে আমরা হাই টেম্পারেচার ইউজ করি, যেহেতু টি ডেল্টা এসকে ডেল্টা এইচ এর থেকে বেশি হতে হবে, তাই ডেল্টা এস যাই হোক না টিটাকে আমি যত বড় রাখবো তত বেটার। এই কারণে লিকুইড যখন করা হয় কোনো আয়রনকে, সলিডকে এন্ডোথার্মিক প্রসেসে হাই টেম্পারেচার ইউজ করি, যাতে আমার ডেল্টা জিটা নেগেটিভ হয়। সেম গোস ফর কনডেনসেশন অফ অক্সিজেন, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, হিট ছাড়বে, লিকুইড হবে, তাই ডেল্টা ইজ লেস দ্যান 0, আর স্পন্টেনিয়াসের জন্য এটা সাবস্ট্রাকশনটাও লেস দ্যান 0 হতে হচ্ছে, তাই দিস ওয়ান শুড বি লেস দ্যান 0। তাহলে অবভিয়াসলি T delta should be mod of T delta should be less than delta H, because both are negative.
this is negative, this is also negative. So this negative, next negative should be lower negative, because negative negative makes positive, and this portion is negative. So in this case, যত তুমি লোয়ার টেম্পারেচার নেবে তত এর ম্যাগনিটিউডটা টি ডেল্টাসের ম্যাগনিটিউডটা লো হবে, তার ফলে এই পজিটিভ ভ্যালুরও ম্যাগনিটিউডটা লো হবে। হোয়াট আই এম সে, what I am saying, ধরো ডেল্টা এইচ ইকুয়ালস টু মাইনাস 4000 and delta S equals to 60, তাহলে T এর ভ্যালু and delta H, mod of delta H must be greater than mod of T delta S, কারণ আমার ডেল্টা জি কি হচ্ছে, তাহলে ডেল্টা জি হচ্ছে সেক্ষেত্রে মাইনাস 4000 মাইনাস টি ইন্টু 60, এটা লেস দ্যান 0 হতে হয়, তাহলে অর মাইনাস টি ইন্টু 60 মাস্ট বি লেস দ্যান 4000, or t into minus 60, sorry, t into minus 60, t into minus 60, এন্ট্রপিও তো কমবে, রাইট? তাহলে এটা প্লাস টি 60 হয়ে যাচ্ছে, টি ইন্টু 60, তাই টি কে কি হতে হবে, টি কে লেস দেন 0 0 ক্যান্সেল হয়ে গেল, 400/60 হতে হবে, তাই টি কে একটা ভ্যালুর থেকে কম হতে হবে, তাই টি যদি বেশি থেকে যায় তখন 300 কেলভিন, তাহলে টি যদি 300 কেলভিন হয় তাহলে সেটা গ্রেটার দেন 400/6 হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। কিন্তু টি যদি অনলি 100 হয় তাহলে সেটা লেস দেন 400/60 থাকছে, এটা অ্যাকসেপ্টেবল, তাই সেক্ষেত্রে লো টেম্পারেচারটা বেশি অ্যাকসেপ্টেবল। টি লেস দেন টি ইকুয়ালস টু 100 ইজ মোর অ্যাকসেপ্টেবল। তো এই কারণে অক্সিজেনকে যদি লিকুইফাই করতে হয় আমাকে লোয়ার টেম্পারেচার ইউজ করতে হয়। দ্যাট ইজ দ্য উইন অফ গিভস এনার্জি। গিভস এনার্জি ইন্ডিকেটস যে কোন টেম্পারেচার তুমি রাখবে। Okay, these are how the sums have to be solved from this chapter.